My dear students, welcome to my channel. Today I am going to teach you Arabi by James Joyce. Arabi is a short story written by James Joyce. Before starting the text, we must know a little bit about James Joyce. আমাদের কিছুটা জেনে নেওয়া দরকার, কারণ কি না এখান থেকেও মাঝে মধ্যে কোশ্চেন আসে। জেমস জয়েস 1882 to 1941, তিনি 1882 থেকে 1941 পর্যন্ত বেঁচে ছিলেন। Was an Irish modernist writer known for his groundbreaking literary technique, including stream of consciousness technique and intricate symbol. Stream of consciousness এটি একটি বিশেষ টেকনিক যেটা জেমস জয়েসি সহ আরো অন্যান্য রাইটার্স ইউজ করতেন। জেমস জয়েসি তার জন্য বিখ্যাত। যেহেতু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোশ্চেন এই মুহূর্তে এসএসসি সিলেবাসে নেই, তাই আপাতত এটা নিয়ে আমি ডিসকাস করছি না, পরে আসছি। হিজ ওয়াইফ ওয়াজ নরা বার্নাকল। জেমস জয়েসির স্ত্রীর নাম ছিল নরা বার্নাকল। হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস ইনক্লুড ডাবলিনার্স। অ্যারাবি ডাবলিনার্স থেকে নেওয়া হয়েছে। এই ডাবলিনার্স যে বইয়ের নাম, এখান থেকে নেওয়া হয়েছে অ্যারাবি, লাস্ট টেক্সট, শর্ট স্টোরি। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান, এটাও একটা বইয়ের নাম। ইউলিসিসটা আমি অন্য কালারে দিয়ে রেখেছি, তার কারণ আমরা জানি ইউলিসিস একটা কবিতা আছে, কিন্তু এই ইউলিসিস একটি টেক্সট, একটি প্রোজ, একটি শর্ট স্টোরি যেটা লেখা জেমস জয়েসি। অ্যান্ড ফিনিগানস ওয়েক। জয়েসিস রাইটিং অফেন এক্সপ্লোরস থিমস অফ আইডেন্টিটি। জয়েসের রাইটিং এ আমরা অনেক সময়, বেশিরভাগ সময়ই আইডেন্টিটি অর্থাৎ আমাদের যে আসল পরিচয় কি সেটা আমরা জানতে পারি। এক্সাইল অ্যান্ড কমপ্লেক্সিটিজ অফ এভরিডে লাইফ ইন ডাবলিন। ডাবলিন কোথায়? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড ইজ ডাবলিন। এই ডাবলিনের এভরিডে লাইফ সম্বন্ধে জানতে পারি। হিজ নভেল ইউলিসিস ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট চ্যালেঞ্জিং ওয়ার্কস অফ 20th সেঞ্চুরি লিটারেচার। ইউলিসিস যে নভেল, সেটা 20th সেঞ্চুরির মধ্যে একটি চ্যালেঞ্জিং নভেল বলে মানা হয়। ওকে, এবার আমি টেক্সটটা শুরু করছি। নর্থ রিচমন্ড স্ট্রিট বিং ব্লাইন্ড। So the short story, the story starts where the North Richmond Street being blind. জায়গার নাম নর্থ রিচমন্ড স্ট্রিট। জায়গাটা ব্লাইন্ড। ব্লাইন্ড মানে এখানে অন্ধ নয়, অ্যাকচুয়ালি ব্লাইন্ড মানে কালো, স্যাবি, অর্থাৎ যেখানে মোটামুটি কনজেস্টেড, খুব বেশি ঘোরাফেরা, খুব বেশি জনবসতি নেই, জায়গাগুলো অন্ধকার অন্ধকার কিছুটা। ওয়াজ এ কোয়াইট স্ট্রিট এক্সেপ্ট অ্যাট দ্য আওয়ার হোয়েন দ্য খ্রিশ্চান ব্রাদার স্কুল। জায়গাটা সাধারণত শান্তই থাকে শুধুমাত্র যখন খ্রিশ্চান ব্রাদার স্কুল, দিস ইজ দ্য নেম অফ এ স্কুল, এই স্কুলটা যখন ছুটি হয়, সেট দ্য বয়েজ, নেক্সট পেজ, ফ্রি। যখন এই স্কুলটা ছুটি হয় তখন একটু হইচই গন্ডগোল হয়, চিৎকার চেঁচামেচি শোনা যায়। অ্যান আনইনহ্যাবিটেড হাউস অফ 2 stories। এইখানেই আমরা একটা আনইনহ্যাবিটেড হাউস, যেখানে বেশি লোকে থাকে না। আনইনহ্যাবিটেড মানে যেখানে বসতি নেই, লোকেরা থাকে না, কেউ বাস করে না, সেরকম একটা ঘরের আমরা গল্প দেখবো এখানে। অফ 2 stories, দোতলা বিল্ডিং। স্টুড অ্যাট দ্য ব্লাইন্ড এন্ড। ব্লাইন্ড এন্ড মিনস ডেড এন্ড, এবং ঘোরে কোণের দিকে একটি দোতলা বিল্ডিং আছে, দোতলা বাড়ি আছে, যেটা আনইনহ্যাবিটেড, যেখানে মানুষ নেই। ডিটাচড ফ্রম ইটস নেবার্স, যেটা কিনা ডিটাচ অর্থাৎ আলাদা হয়ে আছে কোথা থেকে? ফ্রম ইটস নেবার্স, অন্যান্য প্রতিবেশী। আমি আগেই বলেছি দ্য রিচমন্ড স্ট্রিট ইজ নট সো মাচ কনজেস্টেড, নট সো মাচ পপুলেটেড, এখানে খুব বেশি পপুলেশন নেই, তাই এটা ডিটাচ, ফাঁকা ফাঁকা। ইন আ স্কোয়ার গ্রাউন্ড, একটু গ্রাউন্ডটা স্কোয়ার টাইপের আছে, 4 কোণে একটা গ্রাউন্ড আছে সেখানে। দি আদার হাউসেস অফ দ্য স্ট্রিট কনসিয়াস অফ ডিসেন্ট লাইভস উইথিন দেম। অন্যান্য যে সমস্ত বাড়িগুলো আছে, বাড়ি আছে মানে কি সেখানে মানুষ আছে, তারা সাধারণত এমনি ডিসেন্ট, ভদ্র জীবনযাপন করছে। গেজড এট ওয়ান অ্যানাদার উইথ ব্রাউন ইম্পারটারবেবল ফেসেস। নাকি ঘরগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে কিভাবে? না ইম্পারটারবেবল ফেসেস মানে অপলক দৃষ্টিতে, চোখের পাতা ফেলছে না এরকম। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে দিস ইজ এ কম্পারিজন অ্যাজ দ্য হাউসেস আর স্ট্যান্ডিং লুকিং অ্যাট ইচ আদার, যেন ঘরগুলো একে অপর দিকে তাকিয়ে আছে। তার মানে কি ঘরগুলো যত বড় সেই অনুপাতে সেখানকার পপুলেশন, পিপলের রেসিডেন্স নেই। দ্য ফর্মার টেনান্ট অফ আওয়ার হাউস, ন্যারেটর বলছেন, দ্য ফর্মার টেনান্ট, আমাদের আগের যিনি ভাড়াটিয়া, টেনান্ট মানে ভাড়াটিয়া, যিনি থাকতেন, তিনি কে ছিলেন? না প্রিস্ট, একজন পুরোহিত ছিলেন, পাদ্রী, পুরোহিত। হ্যাড ডাইড ইন দ্য ব্যাক ড্রয়িং রুম, তিনি আজ আর নেই, তিনি মারা গেছেন। কোথায়? না আমাদের ঘরের পেছন দিকে যে ড্রয়িং রুমটা আছে সেখানে। এয়ার মাস্টি
from having been long enclosed, ওখানকার বাতাসটা কিছুটা স্যাঁতসেঁতে মাস্টি দুর্গন্ধ টাইপের, hung in all the rooms and the west room behind the kitchen was littered with old useless papers. আর কি না আমাদের যে বিহাইন্ড দ্য কিচেন অর্থাৎ রান্নাঘরের পিছন দিকে যে রুমটা আছে সেখানে লিটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে আছে কি ওল্ড ইউজলেস পেপার্স, কিছু পুরনো কাগজ যেগুলো ইউজলেস আজকে আর কাজে লাগছে না। Among these I found a few paper covered books. ওইগুলোর মধ্যেই আমি কয়েকটা পেপার কাভার্ড বুকস পেলাম, কাগজ টাগজ দিয়ে কভার দেওয়া আছে বুকস বই পেলাম। The pages of which were curled and damp. যে বইগুলোর পেজগুলো কার্লড মানে বেঁকে গেছে এবং ড্যাম্প, ড্যাম্প মানে স্যাঁতস্যাঁতে। দা বইগুলোর নাম কি? দ্য অ্যাবট, এটা একটা বাই ওয়াল্টার স্কট, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। দ্য ডিভাউট কমিউনিকেন্ট অ্যান্ড দ্য মেমোয়ার্স অফ ভিডক, তিনটা বই, দ্য অ্যাবট বাই ওয়াল্টার স্কট, ডিভাউট কমিউনিকেন্ট অ্যান্ড মেমোয়ার্স অফ ভিডক। আই লাইক দ্য লাস্ট মধ্যে কোনটা? এটা মেমোয়ার্স অফ ভিডক, বিকজ ইট লিভস ওয়ার ইয়েলো, তার কারণ কি পাতাগুলো ইয়েলো হয়ে গিয়েছিল। কেন ইয়েলো? ডিউ টু দ্য এজ অফ দ্য বুক, এজ অফ দ্য পেজেস। আমরা জানি যে বইয়ের পাতাগুলো যখন পুরনো হয়ে যায় ইয়েলো কালার হয়ে যায়, ক্রিঙ্কল হয়ে যায়, কুঁকড়ে যায়, বেশি জোরে প্রেস করলে ওটা ভেঙে যায়। The wild garden behind the house contained a central apple tree. আমাদের পেছন দিকে, ঘরের পেছন দিকে যে ওয়াইল্ড গার্ডেন আছে, বুনো বাগান, মানে বাগানে সেরকম নিজেরা গাছ লাগায় না, আগাছাগুলো জন্মে আছে। contained a central apple tree, ওর মাঝে একটা অ্যাপেল গাছ আছে, and a few straggling bushes, এবং কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝোপঝাড়। Under one of which I found the late tenant's rusty bicycle pump. ওইখানে জঙ্গলের মধ্যে আমি কি পেলাম না, আমার আগের যিনি ভাড়াটিয়া ছিলেন, দ্য লেট টেনান্ট, ইট মিনস দ্য প্রিস্ট, হি ইউজ টু ইউজ আ বাইসাইকেল, সেই বাইসাইকেলটা মানে পড়ে আছে ভাঙা অবস্থায়, মরিচা অবস্থায় জঙ্গলে পড়েছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিনস অফ দ্য হাউস অফ দ্য ন্যারেটর। হি হ্যাড বিন আ ভেরি চ্যারিটেবল প্রিস্ট, হি মিনস সেই প্রিস্ট, দ্য লেট টেনান্ট, চ্যারিটেবল প্রিস্ট, এমনিতেই প্রিস্ট পুরোহিত, তার প্রধান ধর্ম চ্যারিটি করা, তবুও সবাই তো হয় না, তিনি চ্যারিটেবল প্রিস্ট ছিলেন, খুব ভালো ছিলেন এবং তিনি দান ধ্যান করতেন। In his will he had left all his money to institutions and the furniture of his house to his sister. তিনি যখন মারা যান তার সমস্ত মানি তিনি ডোনেট করে দিয়ে গেছেন কোথায়? ইনস্টিটিউশনস কে, চ্যারিটিতে দান করে দিয়েছেন, এবং যে সমস্ত ফার্নিচার্স গুলো ছিল সেগুলো কাকে দিয়ে গেছেন? টু হিজ সিস্টার, তার বোন যে ছিল তাকে দান করে গিয়েছেন। When the short days of winter came, যখন শীতকালের কম দিন, ছোট্ট দিনগুলো যখন আসতো, শীতকালে দিনের পরিমাণটা একটু কম হয়, the length of the daytime is less, came dusk, dusk মানে গোধূলি বেলা, সন্ধ্যা এবং দিনের মধ্যে যে সময়টা ডাস্ক, টুইলাইট বলা হয়, ডাস্ক অর টুইলাইট, এই সময়টাতে ফেল বিফোর উই হ্যাড ওয়েল ইটেন আওয়ার ডিনার্স, ওই সময়ই আমরা আমার খাওয়া খেয়ে নিতাম। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের তাদের কালচার থাকে, তো সে কারণে সেই সময় তারা খেয়ে নিত। When we meet in the street, the houses had, তারপরে কি করতাম না, আমরা বন্ধুরা নিজেদের মধ্যে গিয়ে রাস্তাতে দেখা করতাম, খেলতাম, খেলা হতো। Houses had grown somber, ধীরে ধীরে সমস্ত ঘরগুলো সম্বর হয়ে যেত। সম্বর ডার্ক, ডার্ক কেন ডার্ক? অন্ধকার হয়ে গেছে সে কারণে ডার্ক, এবং বেশি পপুলেশন না থাকার কারণে বেশি আলো জ্বলছে না, তো সে কারণে ডার্ক ডার্ক লাগতো। দ্য স্পেস অফ দ্য স্কাই অ্যাবাভ আস ওয়াজ দ্য কালার অফ এভার চেঞ্জিং ভায়োলেট, আর উপরের দিকে আকাশটার দিকে তখন তাকিয়ে দেখি না আকাশটা তখন রং বদল করছে, অর্থাৎ ডিউরিং দ্য টাইম অফ দ্য ডাস্ক the some type of the tinging color of the sun rays stays in the environment in the sky, which is used here as the violet. অর্থাৎ সূর্য ডুবে যায়, যখন অস্ত যায় তার কিছুক্ষণ পরে পর্যন্ত আকাশে একটা সূর্যের আলোর আভা দেখতে পাওয়া যায়, সেইটার কথা বলা হয়েছে। And towards it was the lamp of the street lifted their feeble lanterns. স্ট্রিট লাইট গুলো ছিল, তখনকার দিনে স্ট্রিট লাইট কিভাবে থাকতো না, ল্যান্টার্নস দেওয়া হতো, আইদার ফুয়েল দিয়ে অর্থাৎ ওই অয়েল যেটা, আর অথবা গ্যাস। তখনকার দিনে লন্ডন, এটা যদিও আয়ারল্যান্ডের ঘটনা, গ্যাসের বাতি হতো, ইলেকট্রিক বাতি তখন এসছে বলে মনে হয় না। দ্য কোল্ড এয়ার স্টাং আস এন্ড উই প্লেড টিল আওয়ার বডিজ গ্লোড, ঠান্ডা বাতাস শীতকাল, স্টাং আস, স্টিং থেকে স্টাং, কি হচ্ছে না, ঠান্ডা বাতাসগুলো আমাদের শরীরকে যেন বিঁধে দিত, বিদ্ধ করতো। অ্যান্ড উই প্লেড টিল আওয়ার বডিজ গ্লোড, আমাদের শরীর যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা খেলতাম। গ্লো মানে জলজল করা,
কিন্তু এখানে লাল, আমরা দেখেছি শীতের দেশে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের গাল টাল গুলো লাল হয়ে যায়, যেগুলো যে পোর্শন অফ দ্য বডি ইজ আউটসাইড অফ দ্য ক্লোথস, পোশাকের বাইরে যে অংশটা থাকে সেগুলো লালচে থাকে, সেটাকে গ্লোট বলা হয়েছে। আওয়ার সাউন্ডস ইকোড ইন দ্য সাইলেন্ট স্ট্রিট, আমরা খেলতাম চিৎকার করতাম, সেগুলো কি হতো না সাইলেন্ট স্ট্রিট, বেশি লোকজন নেই, সাইলেন্ট, এমনিতেও শীতকাল, সেখানে ইকো হতো, শোনা যেত চিৎকার। দ্য ক্যারিয়ার অফ আওয়ার প্লে brought us through the dark muddy lanes behind the houses where we ran the gauntlet of the rough tribes from the cottages. আমরা কোথায় খেলতাম? অলিগলিতে খেলতাম, যেখান থেকে কুঁড়ে ঘরের পাশে খেলতাম, এবং যেখান থেকে রাফ ট্রাইবস অর্থাৎ কিছু নিচু জাতের মানুষেরা সেখানে বসবাস করতো, তাদের ওখানে গন্টলেট অর্থাৎ কিছু নোংরা আবর্জনা স্তূপের পাশে। To the back doors of the dark dripping gardens where odors arose from the aspis. আরো কোথায় খেলতাম না, লোকের বাড়ির পেছন দিকে বাগানে, যেখান থেকে অর্ডার্স মানে গন্ধ, এটা অ্যাকচুয়ালি দুর্গন্ধ আসতো, ফ্রম দ্য অ্যাসপিডস অর্থাৎ ছাইয়ের যেখানে ফেলা হতো, নোংরা আবর্জনা যেখানে ফেলা হতো, টু দ্য ডার্ক অর্ডার স্ট্যাবলস, আর অন্ধকারাচ্ছন্ন স্ট্যাবল গুলো থেকে, স্ট্যাবল মানে আস্তাবল, যেখানে ঘোড়া টোড়া রাখা হয়, সেখান থেকে নোংরা একটা নোংরা জায়গা, এবং সেখান থেকে গন্ধ আসতো, বাজে গন্ধ। হোয়ার এ কোচম্যান স্মুথ অ্যান্ড কম্ড দ্য হর্স অর শুক মিউজিক ফ্রম দ্য বাকলড হারনেস। কোথা থেকে কোথায় খেলতাম না, ওখানে যেখানে আস্তাবলে একজন ঘোড়সওয়ার, যিনি ঘোড়াকে তার গায়ে চিরুনি দিয়ে তার চুলগুলো কাটলাতেন এবং গান করতেন, এবং তার যে বাকলড হারনেস অর্থাৎ লাগামটা থাকতো সেটাতে তিনি দোলাতেন। When we returned to the street light from the kitchen windows had filled the areas. যখন আমরা ফিরে আসতাম তখন স্ট্রিট লাইট গুলো জানলা, রান্নাঘরে যে জানলাগুলো দিয়ে দেখা যেত। If my uncle was seen turning the corner, we hid in the shadow. গার্ডিয়ান এসে গেছে আঙ্কেল, তাই আঙ্কেলকে যদি কোনোভাবে দেখতে পেতো, বলছে we hid in the shadow until we had seen safely housed. না, এতক্ষণ ধরে আমরা অন্ধকারে বাইরে ঘুরছিলাম, তো সেখানে আঙ্কেল বকাবকি করবে। দ্যাট ইজ ওয়াই উই ওয়ার ট্রাইং টু এসকেপ হার নোটিস, হিজ নোটিস, আঙ্কেলের নোটিস থেকে, আঙ্কেলের দৃষ্টি থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যিনি একটু অন্যদিকে সরে গেলে তখন আমরা সেফলি হাউসড, হাউসড এখানে ভার, হাউসড কথার অর্থ ঘরের ভেতরে চলেই যেতাম। অর ইফ মঙ্গন সিস্টার কেম আউট অন দ্য ডোর স্টেপ। এই হচ্ছে মেন ঘটনা। এখানেই আমরা দেখবো যে অ্যাডোলেসেন্স, দ্য লিকুইড ইমোশন, দ্য ফিলিংস অফ অ্যাডোলেসেন্স, অর্থাৎ আমাদের যে নায়ক বলবো না, আমাদের যে প্রোটাগনিস্ট, অ্যাকচুয়ালি তার নাম তো নেই, যে ছেলেটা, যে ন্যারেটর বারবার বলে গেছে, সেই এখান থেকেই তার মনের মধ্যে একটা ডিপ্রেশন শুরু হয়। কখন না, ইফ মঙ্গন সিস্টার কেম আউট অন দ্য ডোর স্টেপ। মঙ্গনকে, মঙ্গন হচ্ছে ওদের প্লেমেট, একজন খেলার সাথী, তার বোন যদি কখনো দরজার ধারে আসতো, টু কল হার ব্রাদার ইন টু হিজ টি আর ওয়াচড হার ফ্রম আওয়ার শ্যাডো পিয়ার আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট। তার দাদাকে ডাকতে আসতো, দাদা চা খাবি আয়, টু হিজ টি and watched her. আমরা কি করতাম না, লুকিয়ে লুকিয়ে পিয়ার আপ করতাম, তাকে দেখতাম রাস্তাতে। উই ওয়েটেড টু সি whether she would remain or go in, and if she remained we left our shadow. আমরা লুকিয়ে দেখতাম ও আছে কিনা, যদি দেখতাম যে ও নেই, তখন আমরা কি করতাম, walked up to Mangan steps resignedly. আমরা কি করতাম না, মঙ্গনের যে বাড়ির সামনে resignedly অর্থাৎ ইচ্ছুক ভাবে আমরা যেতাম। She was waiting for us. ওই মেয়েটা, মঙ্গন's sister, she was waiting for us. তারও কিছুটা ইচ্ছা ছিল, সেও অপেক্ষা করত যে তার দাদার খেলার সাথীরা, দাদার বন্ধুরা তার সাথে কথা বলুক। এটা হচ্ছে লিকুইড ইমোশন। উভয়েই, অর্থাৎ এই যে ছেলে আমাদের ন্যারেটর এবং এই মেয়ে, এরা উভয়েই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, টিন এবং অ্যাডাল্টের মাঝের যে পিরিয়ডটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, তাই নিজেদের মধ্যে অপোজিট জেন্ডারের প্রতি যে অ্যাট্রাকশন টু দ্য অপোজিট জেন্ডার ইজ কমন টু অল, সেটা এখানে দেখানো হয়েছে। হার ফিগার ডিফাইন্ড বাই দ্য লাইট ফ্রম দ্য হাফ অফ উইন্ডো। ও দরজাটা আলতা করে খোলা থাকতো অর্ধেকটা, সেখান থেকে ওর ছায়াটা দেখা যেত, কি কি পোশাক পরে আছে বা তার চেহারাটা কোন ছায়া দেখেই তাদের অনুভূতি হয়ে যেত। হার ব্রাদার অলওয়েজ টিজড হার বিফোর হি ওবেড এন্ড আই স্টুড বাই দ্য railings looking at her. Her brother always teased her.
অর্থাৎ মঙ্গন সবসময় তার বোনকে টিজ করতো, উত্তেজিত করতো, রাগাতো, যেমন ভাবে ভাই বোনেদের মধ্যে রিলেশন থাকে। আর আমি, ন্যারেটর বলেছে, আমি রেলিংস দিয়ে তার দিয়ে দেখতাম। হার ড্রেস swung as he moved her body and the soft rope of her hair tossed from side to side. তার পোশাকটা এরকম দুলে দুলে যেত, তার বডিলি গেস্টার্স আমি দেখতাম, তার চুলগুলো একদিক থেকে অন্যদিকে টস্ট হতো, দুলতো, সেটা আমি দেখতাম, সেটা আমার ভালো লাগতো। এভরি মর্নিং আই লে অন দ্য ফ্লোর ইন দ্য ফ্রন্ট পার্লার, প্রতিদিন সকালবেলায় আমি আমার সামনের দিকে যে পার্লার বারান্দার অংশটা আছে সেখানে থাকতাম, ওয়াচিং হার ডোর, ওর ঘরের দিকে, মেয়েটার ঘরের দিকে তাকিয়ে দেখতাম কখন মেয়েটা আসবে, কখন মেয়েটা বেরাবে। দ্য ব্লাইন্ড ওয়াজ পুলড ডাউন, এখানে ব্লাইন্ড মানে অন্ধ নয়, ব্লাইন্ড মানে ছিটকিনি, অর্থাৎ দরজাতে জানালাতে যেটা লাগানো থাকে, ওয়াজ পুলড ডাউন উইথিন এ ইঞ্চ অফ দ্য স্যাশ সো দ্যাট আই কুড নট বি সিন, অর্ধেকটা খুলে রাখতাম। অ্যাজার, এই জন্য একটা ওয়ার্ড আছে অ্যাজার, AJAR, অ্যাজার মানে অল্প কিছুটা খোলা থাকা। তো সেইখান থেকে আমি দেখতাম তাকে। when she came out on the doorstep my heart leaped, যখন সে দরজার কাছে আসতো আমার হৃদয়টা যেন লাফাতো। কেন? I wanted to have this girl, আমি ওই মেয়েটাকে পেতে চাই। I want her to be my partner. I ran to the hall, আমি ছুটে চলে যেতাম হলে। seized my books and followed her, আমি লোককে দেখানোর জন্য কি করতাম, বইগুলো নিতাম, আর কি করতাম, ফলোড হার, পিছনে পিছনে চলে যেতাম। আই কেপ্ট হার ব্রাউন ফিগার অলওয়েজ ইন মাই আইজ অ্যান্ড হোয়েন উই কেম নিয়ার দ্য পয়েন্ট, আমি কি করতাম না, তার যে ব্রাউন ফিগারটা, তার যে স্কিন কালার, ব্রাউন ফিগার কমপ্লেকশন, সেটা সব সময় আমার চোখে চোখে থাকতো। এবং যে সময়ে আমি ওকে ক্রস করতে যেতাম, অর্থাৎ এমন একটা টাইম, এমন একটা পয়েন্ট যেখানে ও যাচ্ছে আমিও যাচ্ছি, আমি কি করতাম, আই কুইকেন্ড মাই পেস এন্ড পাস্ট, আমি জোর করে স্পিডে হেঁটে ওকে পাস করে যেতাম। দিস হ্যাপেন্ড মর্নিং আফটার মর্নিং, এক দুদিন নয়, প্রতিদিন সকালবেলা এই ধরনের ঘটনা ঘটতো। আই হ্যাড নেভার স্পোকেন টু হার এক্সেপ্ট ফর আ ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস, আমি কখনোই তার সাথে কথা বলিনি, তার মানে কার, মঙ্গনের সিস্টারের সাথে, মঙ্গনের সিস্টারের সাথে কখনো কথা বলিনি, অ্যাকসেপ্ট আ ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস, সামান্য দুই একটা কথা বলেছি, ক্যাজুয়াল। অ্যান্ড yet her name was like a summon to all my foolish blood, তবুও তার নামটাই আমার মনে, আমার কাছে যেন আমার এই ফুলিশ ব্লাড, ব্লাড তো ফুলিশ হতে পারে না, ব্লাড ফুলিশ হতে পারে না, তো ফুলিশ ব্লাড কি করা হয়েছে এখানে, ব্লাডকে ফুলিশ বলে বলা হয়েছে, ট্রান্সফার্ড এপিথেট করা হয়েছে, ট্রান্সফার্ড এপিথেট। তো ফুলিশ ব্লাড অর্থাৎ আমি বোকা, তাই আমার রক্তটাও বোকা, আমার বোকা রক্তে যেন তার নাম শুনলেই আমার মধ্যে কোথাও থেকে একটা ডাক আসতো, বিরহ, প্রেমিক প্রেমিকার ব্যাপার, ওয়ান সাইডেড লাভ, আনরিকুইটেড লাভ, অপ্রত্যর্পিত ভালোবাসা। একজনের মনে ইচ্ছা, আরেকজনের মনে ইচ্ছা আছে কিনা, সে পারমিশন দেবে কিনা সেটা সে জানে না, সে কারণে সে বলেছে যে ওর নাম শুনলেই আমার শরীরে, আমার মনে, আমার পুলিশ ব্লাডে যেন কেউ একটা ডাক দিত, টান দিত। দিস ইজ দ্য ফিলিংস অফ অ্যান অ্যাডোলেসেন্ট and this is generally known as a liquid emotion. Her image accompanied me even in places the most hostile to romance. এমনকি মেয়েটার ছবি আমার মনে থাকতো তখনও যেখানটা হস্টাইল প্লেসেস টু রোমান্স, যে জায়গায় রোমান্স করা যায় না। গ্রীষ্মকালে 40 ডিগ্রি তাপমাত্রায় খোলা মাথায় রাস্তায় দাঁড়িয়ে আছি, রোদ্রে, হিরো দাঁড়িয়ে আছে, তার মনে তখনও হিরোইনের ছবি আসছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল দ্য হস্টাইল সিচুয়েশন টু রোমান্স। ওই রকম রোদ্রুতে দাঁড়িয়ে ঘেমে প্রচন্ড তাপে সেখানে রোমান্স করা যায় না, কিন্তু সেখানেও তাতেও তার মনে তার প্রেমিকার ছবি, তার অর্ধাঙ্গিনীর ছবি আসতে থাকে। তো সে কারণে সেটাকে বলেছে মোস্ট হস্টাইল সিচুয়েশনেও ওর ছবি আমার মনে আসতো। অন স্যাটারডে ইভিনিংস, প্রতিদিন শনিবার সন্ধ্যাবেলাগুলোতে, when my aunt went marketing I had to go to carry some of the parcels, কাকিমা বাজার করতে যেত আর আমি কাজের লোকের মতো পার্সেল গুলো বইতে যেতাম। উই ওয়াকড থ্রু দ্য ফ্লেয়ারিং স্ট্রিটস, রাস্তায় আলো জলজল করছে সেই জায়গাগুলোতে আমি যেতাম, ফ্লেয়ারিং মানে ঝলমলে আলো। জসল্ড বাই ড্রাঙ্কেন মেন এন্ড বার্গেনিং ওমেন, রাস্তাতে জসল্ড বাই ড্রাঙ্কেন মেন, কিছু মাতাল নেশা খেয়ে ধস্তাধস্তি করছে, জসল মানে লড়াই ঝগড়াঝাটি, বার্গেনিং ওমেন কিছু মহিলা দরদাম করে যাচ্ছে, দোকানদার বলেছে 200 টাকা, মহিলা বলছে না আমি 20 টাকা দেবো, এই নিয়ে বার্গেনিং চলছে। অ্যামিড দ্য কার্সেস অফ দ্য লেবারার্স, এবং ওখানে লেবারার্স কিছু শ্রমিক, তাদেরকে হয়তো কাজ করিয়ে তাদের মালিক কম বেতন দিচ্ছে,
কম পয়সা দিয়েছে, তো সে কারণে তাদের ঝগড়াঝাটি চলছে, রাগারাগি। The shrill litanies of the shop boys who stood on guard by the barrels of big sticks, the nasal chanting of the street singers. একটা সাপ্তাহিক বাজারের যে দৃশ্য, বিভিন্ন জন বিভিন্ন তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য, জিনিস বিক্রি করার জন্য হাঁকিয়ে ডাকছে, কেউ গান গাইছে, আর নেজাল চ্যান্টিং অর্থাৎ নাকি নাকি সুরের কিছু গান, স্ট্রিট সিঙ্গার্স হু স্যাং এ কাম অল অ্যাবাউট ইউ, ডোনোভান রোসা একটা গানের নাম, সেই গান গেয়ে যাচ্ছে। এরকম করে একটা সাপ্তাহিক মার্কেট, ডেইলি মার্কেট না উইকলি মার্কেট, মেবি উইকলি মার্কেটের একটা সিনারি সিচুয়েশন কথা এখানে দেওয়া আছে। সেখানেও a ballad about the troubles in our native land, ballad মানে গাথা, একটা গাথা কিসের সম্বন্ধে, আমাদের নেটিভ ল্যান্ড অর্থাৎ মাতৃভূমি সম্বন্ধে কোনো গান, যে গানের মাধ্যমে কোনো একটা গল্প বলা থাকে তাকে ব্যালাড বলা হয়। A poem which contains a story is known as a ballad. সেগুলো চলছে মেলার মতো সাপ্তাহিক মার্কেটে। সেই সমস্ত সিচুয়েশনের মধ্যেও these noises converged in a single sensation of life for me. এই সমস্ত চিৎকার চেঁচামেচি নয়েজ গুলো আমার কাছে কিছু নয়। I imagined that I bore my chalice safely through a throng of foes. তো আমার মনে হয় যেন আমি সেই যীশু খ্রিস্টের যে শেষ বেলাকার খাওয়ার যে পাত্র চালিস, এটা হচ্ছে বিবলিক্যাল ইমেজ আছে এখানে, বিবলিক্যাল ইমেজারি চালিস। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যের সাথে শেষ যখন খেয়েছিলেন লাস্ট সাপারের যে পাত্রটা তাকে চ্যালিস বলা হয়। তো এখানে the narrator, the boy said that I am trying to save my chalice safely from the throng of foes. Why? Because here the chalice is the name and image of this girl, I mean the Mangan sister. Throng of foes. Who are the throng of foes? Here throng of foes is the noises made by the different sellers and different persons doing some activities in this market. Her name sprang to my lips at moments in strange prayers and praises which I myself did not understand. Her name sprang to my lips. তার নাম আমার মুখে এলেই আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি চলে আসে, which I myself did not understand, যেটা আমি নিজেই বুঝতে পারি না। My eyes were often full of tears. I could not tell why. ব্র্যাকেটে দেওয়া আছে, বলছে আমার চোখগুলো প্রায় জলে ভরে যায়, আমি জানি না কেন। And at times a flood from my heart seemed to pour itself into my bosom. এবং কিছু কিছু সময় যেন মনে হয় আমার হৃদয় থেকে কিছু জিনিস একটা আমার অন্তরঙ্গ অন্তঃস্থল মনের মণিকোঠায় ভেসে যাচ্ছে। I thought little of the future. আমি ছোট মানুষ, অর্থাৎ ইয়াং হয়নি এখনো, অ্যাডোলেসেন্ট, তাই তাদের ভবিষ্যতের কোন রকম চিন্তা থাকে না, লিকুইড ইমোশন। I thought little of the future. I did not know whether I would ever speak to her or not. বলছি আমি জানি না কখনো আমি মঙ্গনের বোনের সাথে কথা বলতে পারবো কি পারবো না। If I spoke to her, how could I tell her of my confused adoration? যদি আমি কথা বা বলেও থাকি কোনোদিন, আজ আমি কনফিউজড, I am not able to actually speak and actually adore her beauty. তার সৌন্দর্য কতটা আমি প্রশংসা তার সামনে করতে পারছি না, তাই আলতো আলতো করে আমি কিভাবে তাকে বলবো। But my body was like a harp and her words. আমার হৃদয়, আমার বডি, আমার শরীর একটা হার্প মতো, বিনার তারের মতো, এবং যেটা কিনা and her words, এবং তার যে ভাষাগুলো, কথাগুলো, and gestures were like fingers running upon the waves. এখানে একটা ইমেজারি আছে, ইমেজারি কি ইমেজারি না, someone is playing the harp, বীণা কেউ বাজাচ্ছে, বীণা আমার বডি, তার ভাষা, তার যে গেস্টার অঙ্গভঙ্গি সেগুলো আঙ্গুলের মতো, আঙ্গুল দিয়ে যেরকম বীণা বাজানো হয় সেরকম ভাবে। তার মানে কি বলেছে না, ও যেন আমাকে দোলাচ্ছে, ও যেন আমার মধ্য থেকে ফিলিংসটা বের করেছে। খুব সুন্দর একটা ইমেজারি, পরীক্ষায় আসতে পারে। One evening I went to the back drawing room. একদিন সন্ধ্যেবেলায় আমি আমাদের ড্রয়িং রুমের পেছন দিকটাতে গেলাম, in which the priest had died, যেখানে প্রিস্ট মারা গিয়েছিল। It was a dark rainy evening and there was no sound in the house. বৃষ্টি হচ্ছিল, অন্ধকার, কোনো শব্দ নেই বাড়িতে। Through one of the broken panes, জানলার একটা ভাঙা কাঁচ দিয়ে I heard the rain impinge upon the earth. আমি শুনলাম যে বৃষ্টি টপ 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 করে মাটিতে পড়ছে। The fine incessant needless of water. অবিশ্রান্ত, incessant mean অবিশ্রান্ত, not stopping, continuous, needles, সূচের মতো যেন বৃষ্টিগুলো পড়ছে, ওয়াটার
প্লেইং দ্য সডেন বেডস, অর্থাৎ এই যে বেড, বেড মানে নিচের ল্যান্ডকে বোঝানো হয়েছে, মাটিকে বোঝানো হয়েছে, সেখানে সরাসরি এসে যেন গেঁথে যাচ্ছে বৃষ্টি। সাম ডিস্টেন্ট ল্যাম্প অর লাইটেড উইন্ডো গ্লিমড বিলো মি, আমি দূরে দেখলাম যে কোথাও থেকে একটা জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে। আই ওয়াজ থ্যাঙ্কফুল দ্যাট I could see so little. All my senses seemed to desire to veil themselves and feeling that I was about to slip from them. আমি ধন্যবাদ জানাই যে আমি ওটা অল্প কিছুটাই দেখতে পেয়েছিলাম, কারণ কি না আমার শরীরের সমস্ত সেন্স গুলো, আমার মনের সমস্ত সেন্স ধারণাগুলো যেন মনে হচ্ছিল যে নিজেরা নিজেদের মধ্যে ভেল মানে অবগুণ্ঠন বা ঘুমটা দিয়ে রেখেছে, অর্থাৎ ফিলিংস গুলো ঠিকঠাক ভাবে আসছে না। আই প্রেস দ্য পামস অফ মাই হ্যান্ড, মানুষ যখন নার্ভাস হয়ে যায় তখন সে হাতে হাতে প্রেস করতে থাকে, সেরকম আমি প্রেস দ্য হ্যান্ড টুগেদার আনটিল they trembled, murmuring, oh love, many times. So this is the pangs and sufferings of an unrequited lover. The boy is not able to express his feelings to the girl. That is why he is so much depressed and he is not able to express the feelings. তাই তার মনের মধ্যে একটা বিশাল বড় একটা ঝড়ের সৃষ্টি হয়েছে, আন্দোলনের সৃষ্টি হয়েছে, মনে মনেই কষ্ট করে বলছে ও লাভ মেনি টাইমস, হে প্রিয়া হে প্রিয়া হে প্রিয়া, এভাবে তার বলার মধ্যে একটা চেষ্টা হচ্ছে, ইচ্ছা হচ্ছে, কিন্তু সেটা সফল হচ্ছে না। দিস ইজ দ্য টেন্ডেন্সি অফ দ্য লিকুইড ইমোশন, দিস ইজ দ্য টেন্ডেন্সি অফ দ্য অ্যাডোলেসেন্স, দিস ইজ দ্য টেন্ডেন্সি অফ দ্য অ্যাডোলেসেন্স পিরিয়ড টু লাইক ইচ আদার, লাইক দ্য অপোজিট জেন্ডার্স। ইট ইজ ন্যাচারাল, ইট ইজ কমন। ওকে, এই ক্লাসে এতটাই পর্যন্ত। এরপরে অপেক্ষা করো, এরপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমি নেক্সট এপিসোড আনছি। থ্যাংক ইউ।